আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার পর্যায়ক্রমে নির্বাচনী ইশতেহারে প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণকে দেয়া ওয়াদা পূরণ করে রাজনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, সেবা কোনো করুণা নয়, এটি দায়িত্ব। দুর্নীতি ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। আমার ভূমি আমার অধিকার। ভূমি ব্যবস্থাপনার জটিলতা আর এর নানামুখী প্রতারণা, হয়রানি তথা বিড়ম্বনায় দশকের পর দশক পার করেন অনেক ভুক্তভোগী। মিউটেশন ভূমি অ্যাপের সাহায্যে ভূমি সেবাকে সহজ করতে দেশব্যাপী 3 দিনের ভূমি সেবা মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, এই মেলায় ভূমি জটিলতা থেকে মুক্তিতে বিভিন্ন সেবা পাবে মানুষ। তিনি বলেন, সকল সেবাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার, যাতে কমবে হয়রানি। জমি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনলাইন সুবিধা নিশ্চিত করায় জমি জমা সংক্রান্ত দুর্ভোগ অনেকাংশেই লাঘব পাবে। একই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভূমি অফিসগুলোতে মধ্যস্বত্বভোগীদের দৌরত্ব কমবে। মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। জমির অপব্যবহার নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট জনগণ রাজনীতিতে তাদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চায়। সেজন্যই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনার প্রথম সপ্তাহ থেকেই নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে মনোযোগ দিয়েছে। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া। সারা দেশে বিদ্যমান 538টি ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় উল্লেখ করে ফায়ার সার্ভিসকে আধুনিক ও যুগোপযোগী করতে নতুন স্টেশন স্থাপন ও লোকবল বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে নারায়ণগঞ্জে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে আয়োজিত পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এর আগে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিসের কৃতি সদস্যদের ব্যাজ পরিয়ে দেন ও পদক প্রদান করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা ও সামর্থ্য বাড়াতে কাজ করছে সরকার। ইতিমধ্যে 20টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার বিষয়েও বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এই বাহিনীর সদস্যদের অন্যান্য বাহিনী ও সরকারি দপ্তরের সাথে সমন্বয় করে আপগ্রেডেশন সংক্রান্ত কিছু প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে র্যাবের অনেক অবদান আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, দেশে একটি এলিট ফোর্সের প্রয়োজন আছে। আজ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাব আইনে পরিবর্তন আনা হচ্ছে এবং নামও পরিবর্তন করা হবে বলে উল্লেখ করেন তিনি। তথ্য উপদেষ্টার পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হবে, তবে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা হলে সেটাও সমর্থনযোগ্য নয়। আমাদের সকলের সর্বসম্মতভাবে এখানে একটা গ্রহণযোগ্য একটা রেগুলেশন থাকা দরকার, নট নিয়ন্ত্রণ, রেগুলেশন, যেটা আমাদের সকলের স্বার্থকে সংরক্ষণ করবে। রাষ্ট্র সেখানে কেবলমাত্র একটা সেবা দানকারী এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান হিসাবে অংশীদার হবে অন্যান্যদের মতো, এবং রাষ্ট্রসহ সকল অংশীদারদের সেবাটা নিশ্চিত করার জন্য এবং একটা ইউনিফর্ম রেগুলেশনের মধ্যে রাখার জন্য আমরা একটা মিডিয়া কমিশন গঠন করতে প্রতিশ্রুতি ঘোষণা করেছি। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়ায় নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। বগুড়া জেলা বিএনপি সহসভাপতি MR ইসলাম স্বাধীনকে নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে। 5 ধাপে স্থানীয় সরকার নির্বাচন পরবর্তী 1 বছরের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি। অর্থ বরাদ্দ সাপেক্ষে কোনো নির্বাচন আগে হবে তা ঠিক করা হবে। বগুড়া সিটি কর্পোরেশনের দাবিটি দীর্ঘদিনের ছিল, 20 বছর এটি বগুড়ার একটি রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হবার কারণে এটি হয়নি এবং আজকে প্রশাসক নিয়োগের মাধ্যমে বগুড়া সিটি কর্পোরেশন আনুষ্ঠানিক রূপ পেল এবং এই প্রশাসকের হাত ধরেই আগামীকাল থেকেই বগুড়া সিটি কর্পোরেশনের পৌরসভা বিলুপ্ত হয়ে বগুড়া সিটি কর্পোরেশন রূপে আর কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। ঢাকা শহরে হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে হকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেয়া কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। জনস্বার্থে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 4 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হচ্ছে। রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মোহাম্মদ সহিবুজ্জামান। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রকুনুজ্জামান। তিনি জানান, নীতিমালা তৈরি করে হকারদের রাস্তা এবং ফুটপাত বরাদ্দ দেওয়া সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই রিট করা হয়েছে। জনগণের নির্বিঘ্নে চলাচলে স্বাধীনতা নষ্ট এবং যানজটের সৃষ্টি হওয়াটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং সড়ক পরিবহন আইনের 37 ধারার সঙ্গেও সাংঘর্ষিক। নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। টানা 6ষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম। তবে মূল ফটক শিথিল থাকায় ক্যাম্পাসে আসা যাওয়া করতে পারছেন কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষার্থীরা বলছেন, নতুন ভিসি নিয়োগ বাতিল সহ 3 দাবিতে তাদের আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দ্বিতীয় দিনে ডুয়েট ব্লকেট কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। আজ দুপুরে দাবি আদায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে। গতকাল সদর থানায় 250 জন অজ্ঞাত আসামি করে মামলা হওয়ায় অনেকে গ্রেফতার আতঙ্কে রয়েছেন। মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে দেখা করছেন সে দেশে সফররত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি মির্জা আব্বাসের চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে সৃষ্টিকর্তার দরবারে দোয়া করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। চট্টগ্রামে জুলাই গ্রাফিতি মুছে ফেলা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রংপুরে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু করেছে ছাত্রশক্তি সহ জুলাই আন্দোলনের সম্পৃক্ত শিক্ষার্থীরা। রংপুর টাউন হল চত্বর ও জুলাই স্মৃতি চত্বরে দুপুর থেকে গ্রাফিতি অঙ্কন শুরু করেছে শিক্ষার্থীরা। 24শে জুলাই বিপ্লবের পর অঙ্কনকৃত যেসব গ্রাফিতি মুছে গেছে সেগুলো রং করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় দেশের 64টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমে সমাপনী ও মেগা ইউনিটি কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। কঙ্কা ফ্রিজ প্রেজেন্টস কোরবানির পশুর হাটের খবর। কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠেছে নীলফামারী জেলার পশুর হাট। ভোর থেকে জেলার বিভিন্ন হাটে গরু ছাগল নিয়ে আসছেন খামারিরা। স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকাররা। অন্যদিকে কিশোরগঞ্জের ভৈরবে এবার চাহিদার তুলনায় অনেক বেশি গরু লালন পালন করেছেন খামারিরা। নীলফামারী থেকে ইয়াসিন মোহাম্মদ সিথুন ও ভৈরব থেকে মোহাম্মদ মোস্তাফিজ আমিনের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট।
এবছর নীলফামারীতে বাণিজ্যিক ও পারিবারিক মিলিয়ে মোট 34,803টি খামারে প্রস্তুত করা হয়েছে 2,82,850টি কোরবানির পশু। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে স্থানীয় চাহিদার তুলনায় 50,000 পশু উদ্বৃত্ত থাকবে। জেলার বিভিন্ন কোরবানির হাটে ছোট আকারের গরুর চাহিদা তুলনামূলক বেশি। হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়ায় বিক্রিও বেড়েছে কয়েক গুণ। বেশি চারটা দুইটা আছে, ও দুইটা বিক্রি হবে। আমার দাম মোটামুটি ভালো পাচ্ছি। আমি ঢাকা থেকে গরু কিনতে আইছি, এখান থেকে নিয়ে ঢাকা নিয়ে গরু বিক্রি করি। এখানের বাজারটা মোটামুটি অন্যান্য বাজার থেকে ভালো, রাজশাহী সিটির থেকে ভালো। একটু গতবারের চেয়ে একটু রেটটা বেশি, তার চেয়ে আবার ট্রাকের ভাড়া বেশি এখনো। অন্যদিকে এবারের কোরবানির ঈদ উপলক্ষে ভৈরবে 2,117 জন প্রান্তিক কৃষক ও খামারি 28,000-এরও বেশি পশু লালন পালন ও মোটাতাজা করেছেন। বিদ্যুৎ বিভ্রাট, পরিবহন সমস্যা ও পশুখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে তাদের পশুর উৎপাদন খরচ বেড়ে গেছে বলেন খামারিরা। আমাদের মোটামুটি যথেষ্ট পরিমাণ গরু আমাদের মোটাতাজাকরণ আছে, প্রত্যেক খামারিরার কাছে আছে। সবাই একটা আশাবাদী যে বাইরের গরু যদি না ঢুকে তাহলে আমরা লাভবান হব। দানাদার খাবার, সাইলেজ, এগুলা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক ভাবে আমরা এখানে লালন পালন করছি গরুগুলা। খুব অল্প অল্প লাভে আমি গরু ছেড়ে দিচ্ছি। হাতের নাগালে ফার্মটা হওয়াতে আমাদের এই গরু বাজারে গিয়ে যে একটা হ্যাসেল থাকে, হ্যাসেলটা আমাদের আর পোহাতে হলো না আর কি। এবার স্থানীয় চাহিদা মিটিয়ে ভৈরব থেকে প্রায় 12,000 পশু আশপাশের বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করা হবে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। টেকসই ও দায়িত্বশীল আচরণ না করার সম্ভাবনা থাকা সত্ত্বেও চামড়াজাত পণ্যের রপ্তানিতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। এই সংকট দূর করা গেলে শুধু চামড়াজাত পণ্য নয়, অন্তত 4টি খাতে কয়েক বিলিয়ন আয় করা সম্ভব বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP আয়োজিত দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ এবং বাণিজ্য প্রতিযোগিতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী বলেন, LDC গ্র্যাজুয়েশন হলে বাংলাদেশকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ পারে বিদেশি ক্রেতাদের ধরে রাখার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ করতে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, এবছরই শ্রম আইন সংস্কার করেছে বাংলাদেশ, যা শ্রমিকদের প্রতি আরও দায়িত্বশীল আচরণে সহায়ক হবে। গবেষকরা বলেন, এটি বাস্তবায়নে বাড়তি চ্যালেঞ্জ আছে, তবে LDC গ্র্যাজুয়েশনের পর বৈশ্বিক বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবেলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।